আসসালামু আলাইকুম দর্শক ভয়েস অফ সিলেট থেকে আমি মঈনুদ্দিন মঞ্জু সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি ঢাকার একটা অভিজাত এলাকা, সেটি হচ্ছে গুলশান। এবং গুলশান একে আমাদের সিলেটের এক ভাই, আমাদের সিলেটের একজন কৃতি সন্তান, যিনি কানাডায় দীর্ঘদিন থেকে আইনি সেবা দিয়ে আসছেন এবং শত শত মানুষকে আসলে জেনুইন ইনফরমেশন দিয়ে মানুষকে উপকার করেছেন। সেই এর আগেও আমরা দুই তিনবার তার সাথে কথা বলেছি এবং তার এই ভিডিওর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছেন। তিনি হচ্ছেন আমাদের সিলেটের ছেলে খান ইমরুল চৌধুরী এবং তিনি ল সোসাইটি অব অন্টারিওর মেম্বার, তিনি আইসিআরসির মেম্বার, নোটারি পাবলিক। এবং আজকে যেটা বললাম যে ঢাকায় তিনি অফিস সবেমাত্র শুরু করেছেন এবং তিনি নিজে উপস্থিত হয়েছেন এইখানে। তো আমি আসলে জানবো আসলে কানাডা নিয়ে আসলে অনেক প্রশ্ন আমাদের কাছে এখনও আছে, এখনও কিন্তু অনেক অপরচুনিটিস আছে। ইয়েস, কিছু কিছু আসলে হতাশাজনক চিত্র আমরা দেখতে পেয়েছি, কিন্তু তারপর যারা জেনুইন আসলে বলা চলে যেতে চান তাদের জন্য আসলে অনেক অনেক দুয়ার এখনও খোলা আছে, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো। সো খান ইমরুল চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমেই আসলে শুনতে চাই যে আমাদের সিলেটের একজন ছেলে ঢাকার গুলশানে একটা অফিস করেছেন, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং ডেফিনেটলি এই টেরিটরির যারা আছেন তারাও সুযোগ সুবিধা যেমন পাবেন, আবার ঢাকার অনেক সিলেটি যারা বসবাস করছেন তারাও অনেক সুবিধা পাবেন। তো আমি একটু জানতে চাচ্ছিলাম আসলে আপনার কোন উদ্দেশ্য নিয়ে এই ঢাকার এই অফিসটি চালু করেছেন? ধন্যবাদ মঞ্জু ভাই এবং ভয়েস অফ সিলেটকে আমাকে সুযোগ দেওয়ার জন্যে। ঢাকা আসলে আমাদের আসার মূল কারণটা হচ্ছে যে আমার ক্লায়েন্ট যারা আছেন ওখানে আছেন, দেশ থেকে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেন যে আপনার সঙ্গে আমরা কীভাবে যোগাযোগ করতে পারি। সো আর সব আপনার দেশে আমাদেরকে একটা সার্ভিস দেয়, ওটা থেকে আসলে বাংলাদেশে আমাদের অফিসটা খোলার মূল পরিকল্পনা। আর তারপরে মনে হলো যেহেতু নিজের কিছু নলেজ আছে, দেশের মানুষের জন্য কিছু একটা করি। কারণ দেখা যায় যে প্রচুর রং ইনফরমেশন মানুষের কাছে থাকে এবং প্রচুর মানুষ ওখানে যাওয়ার পর প্রতারিত হয়ে যায়। তো এইসব দিক থেকে মনে করলে মানুষকে যে সঠিক ইনফরমেশনটা দেওয়া যায় এবং সঠিক সেবাটা দেওয়া যায়, এই কারণে আসলে বাংলাদেশে আমাদের আসা। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু জানতে চাই আসলে এই জায়গা থেকে স্পেসিফিক এই অফিস থেকে আসলে কোন কোন সেবাগুলো আসলে দেওয়া হবে, কোন কোন সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করবেন? এখানে বেসিক্যালি ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড যত ধরনের সার্ভিস, যার ফর এক্সাম্পল আপনি স্টাডি পারমিট যেতে চান, আপনি যদি ভিজিট ভিসার জন্য ইন্টারেস্টেড থাকেন, স্কিল মাইগ্রেশন যেগুলো আমাদেরকে বলি, ক্যানাডা তো আসলে অনেক ধরনের ইমিগ্রেশন প্রোগ্রাম থাকে, ওয়ার্ক পারমিট, বেসিক্যালি ক্যানাডিয়ান ইমিগ্রেশন রিলেটেড যত সার্ভিস আমরা এখান থেকে প্রোভাইড করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক সময় দিয়েছেন আপনি আমাদেরকে। আরও কিছু ইম্পর্টেন্ট আসলে বিষয় ছিল জানার আপনার কাছে, সাচ এজ আমি যদি বলি এখন এই মুহূর্তে কানাডার যে ইমিগ্রেশন পলিসিটা আসলে কীরকম, যদি কেউ আসলে মুভ করতে চান আসলে কীরকম অপরচুনিটিস আছে, কীরকম এফেক্ট করতে পারে, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, বেসিক্যালি আসলে আপনাকে একটু বুঝতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আসলে আপনাদের দরকার। যে গত 2 বছর 23 and 24 আসলে ম্যাসিভ অ্যামাউন্ট অফ পিপল কানাডার ভিতরে ঢুকে গেছেন। এটা গভর্নমেন্টের ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, এটা আমাদের প্রাইম মিনিস্টার ট্রুডোর জন্য ইট হান্টেড হিম, দ্যাটস ওয়াই উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, ওয়ান অফ দ্য রিজন। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে কানাডাতে মনে করেন গত 1 বছর অলমোস্ট 150,000 মতো অ্যাসাইলাম জমা হয়েছে। এর আগে মনে করেন আপনি ইউক্রেন থেকে আরও 1.5-2 লাখের মতো লোক নিয়ে আসা হচ্ছে অ্যাসাইলাম। এবং আমেরিকা এবং কানাডার মধ্যখানে একটা জায়গা ছিল, এটাকে বললো রাকসাম রোড বলা ছিল, এটা ওয়াজ অ্যান ওপেন বর্ডার। আমেরিকা থেকে আরও লাখখানেক লোক, প্রায় 4-5 লক্ষ লোক ঢুকে গেছেন কানাডাতে। এরা বেসিকলি অল অ্যাসাইলাম সিক করতেছে। এরা প্রবলেম যেটা হচ্ছে কি, ইটস পুট এ প্রেশার অন হেলথ কেয়ার, এডুকেশন, জব সেক্টর সবখানে আসলে। এবং ওদের গভর্নমেন্টের যে টার্গেট ছিল, এগুলোকে আমরা বলি আসলে টেম্পোরারি রেসিডেন্ট। আপনি যদি ভিজিটর স্টুডেন্ট যেভাবে থাকেন, আপনি হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট। সো টোটাল পপুলেশনের 5% হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট, এটা গভর্নমেন্টের টার্গেট, কিন্তু বর্তমানে 7% হয়ে গেছে। সো গভর্নমেন্ট একটু ওনাদের যে লেভেল প্লেইং ফিল্ডটা ওনারা কমিয়ে নিয়ে 5% নিয়ে আসার চেষ্টা করতেছেন, যেই জন্য ওনারা কিছু স্ট্রিক্ট রুল নিয়ে এসছেন। বাট আমি মনে করি এটা ভালো, জেনুইন লোকজন যাওয়ার সুযোগ পাবে। সো ইন দ্যাট কেস আসলে কীরকম স্ট্যাটিস্টিক্স যদি আপনি দেন যে আরও এইরকম সম্ভাবনা আছে বা এই বছর এত সংখ্যক মানুষ? না, এটা তো হবেই। মনে করেন 2025, ইফ আই এম নট মিস্টেকিং, 395,000, ক্লোজ টু 4 লাখের মতো লোক যাবে। আর 2026-এ বোধহয় 3,80,000, আর 27-এ বোধহয় 3,00,000
70-এর মতো লোকজন যাবে। হ্যাঁ, সো 27 সালে 3,65,000 বার হ্যাঁ এই ধরনের লোক যাবে আর কি। সো এখন ইটস ম্যাসিভ। অনেক সংখ্যক মানুষ। হ্যাঁ, এখন কানাডা তো ম্যাসিভ কান্ট্রি, প্রচুর লোকজন যেতে পারবে, কিন্তু আপনাকে স্কিল থাকতে হবে এবং আপনাকে জেনুইন হতে হবে, নতুবা আপনি আসলে টিকতে পারবেন না আসলে ওখানে গিয়ে। সো অলমোস্ট আগামী 3 বছরের মধ্যে আমরা যদি ধরি 3-4 প্রায় 3-3-6 প্লাস আরও 4-10-11 লাখের মতো মানুষ যাবে 2025 সাল থেকে 27 সালের মধ্যে। সো অনেক অপরচুনিটিস আছে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমি একটু যারা আসলে ইমিগ্রেশনের টার্গেট নিয়ে আসলে যারা যাচ্ছেন এখানে, তাদের পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আসলে অবটেইন করার ক্ষেত্রে কী ধরনের চান্সেস আছে যদি একটু বলতেন। আপনার স্কিল থাকতে হবে এবং আপনার এডুকেশন থাকতে হবে, সো দ্য চান্সেস আর ভেরি হাই। কিন্তু গভর্নমেন্ট অলসো মেড সাম রিসেন্টলি, একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়, দ্যার সাম চেঞ্জেস। যেমন বাংলাদেশে খুব ইজিলি একটা জিনিস চালু হচ্ছে যে ভিজিট ভিসা সবাই কানাডাতে যেতে চায়। এখন গভর্নমেন্টের সেই পলিসিটা চেঞ্জ হয়ে গেছে। যেমন বাংলাদেশে একটা ধারণা, আপনি অ্যাপ্লাই করলে আপনাকে 10 বছরের ভিসা দিয়ে দিচ্ছে কানাডাকে, নট এনি মোর। এখন আপ টু দ্য ভিসা অফিসার ডিসক্রিপশন, সে আপনাকে সিঙ্গেল এন্ট্রি দিতে পারে, মাল্টিপল এন্ট্রি দিতে পারে, কেস বাই কেস তাকে ক্ষমতা দেওয়া হয়েছে। আর একটা জিনিস হচ্ছে, যখন তারা ভিসা ইস্যু করবে, ওই দেশের পলিটিক্যাল সিচুয়েশন আন্ডার কনসিডারেশন নেবে আপনার ভিসা দেওয়ার ক্ষেত্রে। আর বাংলাদেশে একটা জিনিস দেখছি, অনেকে আমাকে প্রায় নক করেন, আমি এমনও লোকজন আছে তাদেরকে আমি কখনো চিনিই না, ওনারা বলেন যে আমাদেরকে একটা ইনভিটেশনের ব্যবস্থা করে দেন। সো ভিসা অফিসার এখন এটাও আন্ডার কনসিডারেশন নিচ্ছেন যে আপনি যখন একজন ইনভিটেশন দিবেন, আপনি প্রিভিয়াসলি কাউকে কোনো ইনভিটেশন দিয়েছেন কিনা। ইটস এ বিগ চেঞ্জেস। সেকেন্ড থিং হচ্ছে যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে এখন অনেক চেঞ্জ আসা হয়েছে। আগে যেমন মনে করেন ফলস ডকুমেন্ট দিয়ে অনেক স্টুডেন্ট চলে যেত দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, তো এখন ইমিগ্রেশন নতুন যে পলিসি হচ্ছে যে একটা স্কুল যখন আপনাকে একটা অফার লেটার দেবে, এটা একটা কপি ইমিগ্রেশনকে জমা দিতে হবে, যেটা আগে ছিল না। এবং একটা হচ্ছে প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার, আপনি যে প্রভিন্সে যাবেন সেই প্রভিন্সের মতামতটাও লাগবে। আর তারপর মনে করেন আগে একটা স্টুডেন্ট থাকা খাওয়া সহ $10,000 মতো দেখাতে হতো ইয়ারলি সেভিংসে, এটা এখন 20,000 করে ফেলছে। অনেক আসলে ইয়েস। তারপরে মনে করেন যেমন আপনারা অনেক সময় মনে করেন কমিউনিটি কলেজ, 2 বছর ডিপ্লোমা কোর্সে অনেকে যেতেন, এটা আসলে 2 বছর যেমন হোল্ড করেছে, 2 বছর যেন এখন অ্যাডমিশন দিবে না, ভিসা দিবে না। হ্যাঁ, আর আপনাকে আইএলস স্কোর খুব হাই হতে হবে, আপনার যে 7 কাছাকাছি স্কোর না থাকে আপনাকে আসলে ভিসা পাওয়া খুব টাফ। সো বেসিকলি কম্পিটিশন ইজ ভেরি হাই রাইট নাও। Okay. So, what steps can I take to minimize the risk of my visa or permit being cancelled under the new rules? একটা হচ্ছে যে আপনার ডকুমেন্টগুলো জেনুইন হতে হবে। তারপরে মনে করেন আপনার প্রপারলি অফিসারকে কনভিন্স করতে হবে যে আপনি দেশে ফেরত আসবেন। হ্যাঁ, আপনার এসওপি যেটা অনেক প্রপারলি আপনাকে লিখতে হবে গাইডেন্স। এই জন্য আপনারা এক্সপিরিয়েন্স লোকের হেল্প নেবেন। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, এটা খুব ভালো আপনাকে দেখাতে হবে। ওকে, এক্ষেত্রে আসলে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা বাংলাদেশি সিটিজেন আছেন, তারা ইমিগ্রেট করতে বা অভিবাসন করতে আসলে কোন স্টেপগুলো এই মুহূর্তে আসলে বা কোন পাথওয়েজগুলো এই মুহূর্তে আসলে বেসিক্যালি আমাদের তো বিভিন্ন পাথওয়ে আছে, যেমন এক্সপ্রেস এন্ট্রি, ফেডারেল স্কিল ওয়ার্কার, বাট আপনাকে ক্যানাডা নিডস পিপল অন হেলথ কেয়ার, আইটি, এই দুটো সেক্টরে, এবং আপনি স্কিল ট্রেড, এগুলো তো যাই মনে করি বাংলাদেশের লোকজন আসলে মনে করেন যারা স্কিল ট্রেডে যদি ভালো করে সেক্টরটা এখানে ডেভেলপ করা যায়, ওখানে ক্যানাডাতে যে অন্য উপকৃত হতে পারবে। এই সুযোগটা কিন্তু নিচ্ছে, মনে করেন কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর লোকজন যাচ্ছে, বাট বেসিক্যালি দে আর কামিং ফ্রম ইউরোপ, সাউথ আমেরিকা। ফার্মিংয়ে লোকজন যাচ্ছে, বাট ওদের অপরচুনিটিটা বেশি। আমাদের আসলে স্কিল নাই আমাদের লোকজনের এখানে। আচ্ছা, সো আমারও স্টুডেন্ট ভিসায় আসছি। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসলে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ঠিক আছে, স্ট্রিক্ট করেছে তারা। তারপরেও তো আমরা অ্যাপ্লাই যদি কেউ করতে চায়, জেনুইন স্টুডেন্ট বা এরকম যারা রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবে, তাদের ক্ষেত্রে আসলে করতে পারবে বাংলাদেশের স্টুডেন্ট। অফকোর্স বাংলাদেশি স্টুডেন্ট আপনারা করতে পারবেন, কিন্তু ওই যে আমি যে আপনাকে আগে বললাম যে আপনার আইএলস স্কোর খুব ভালো স্কোর করতে হবে আপনাকে আইএলসে। এবং আপনি যদি ব্যাচেলার্স মাস্টার্সে যান, সেক্ষেত্রে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন। So what are the risk of my study permit being cancelled? ক্যান্সেল হচ্ছে একটা, যদি মনে করেন আপনি যদি ফলস ডকুমেন্ট দিয়ে আপনি ভিসা করে থাকেন, তারপরে মনে করেন আপনি যদি ঠিকমতো পড়ালেখা না করেন, হ্যাঁ, আপনি যদি একটা সেমিস্টার আগে স্টুডেন্টরা একটা সেমিস্টার ব্রেক নিয়ে নিন, তারপরে যদি
স্টুডেন্টরা একটা সেমিস্টার ব্রেক নিয়ে নেন তখন আপনাকে স্টাডি পেরিয়ড ক্যান্সেল হয়ে যেতে পারে। এখন নতুন যে পলিসি অনুযায়ী ইমিগ্রেশন অফিসারদেরকে এখন মোর পাওয়ার দেওয়া হয়েছে, ওরা চাইলে যে কোনো সময়টা ক্যান্সেল করে দিতে পারে ইফ ইজ নট স্যাটিসফাইড। সো যারা আসলে যাচ্ছেন বাংলাদেশি সিটিজেন, তাদের ক্ষেত্রে আসলে ওয়ার্ক পারমিটের যে সুযোগটা, বা অনেক সময় আমরা দেখেছি যে অনেকে যে ভিসায় যেতেন কানাডাতে, সেখানে গিয়ে তারা সুইচ করতে পারতেন। এই বিষয়টি কি এখনো অ্যাভেলেবল আছে বা এই ধরনের না, এটা এখন না, এখন আসলে সেই সুযোগটা নেই। মাঝখানে আমাদের সুযোগটা ছিল যে আপনি ভিজিটর ভিসা যেয়ে আপনাকে এটাকে স্টাডি পারমিট অথবা ওয়ার্ক পারমিট আপনি কনভার্ট করতে পারতেন, বাট এগুলো এখন বন্ধ হয়ে গেছে। এজ আই সেড, আসলে পপুলেশন গ্রোথ বেশি হয়ে গেছে দ্যান এক্সপেক্টেড, সো গভর্নমেন্ট একটি স্ট্রিক্ট মেজারমেন্টে চলে গেছে। সো আপনি এখন এটা পারবেন না, এবং আপনাকে এখন ওয়ার্ক পারমিট নিতে হলে এমপ্লয়ারদেরকে প্রুভ করতে হবে যে দে রিয়েলি নিড এ ফরেন ওয়ার্কার, কারণ ক্যানাডিয়ানস আর সাফারিং, ক্যানাডিয়ান এখন কাজ পাচ্ছে না। আর যারা আসলে স্কিল্ড ওয়ার্কার আছেন তাদের জন্য হচ্ছে অপরচুনিটি তো আছে, বা তাদের পাথওয়ে এটা সবসময় আছে স্কিল্ড ওয়ার্কারের জন্য। আপনাকে মিনিমাম অ্যাটলিস্ট যে কোনো জায়গায় আপনার 3 বছর যদি কোনো স্কিল্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, এবং আমি আবার বলতেছি আপনাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো করতে হবে, আপনার ভাষা ছাড়া তো কোনো কাজ হবে না ওখানে যাই। তো এগুলো থাকলে কানাডিয়ান পিআর ক্ষেত্রে যেগুলো মূল কাজ, যেটি মূল ইনগ্রিডিয়েন্টস বলতে পারি আমরা। জি, এক্স্যাক্টলি, এটা আপনার জন্য হেল্পফুল হবে, দের ইজ স্ট্রঙ্গার চান্সেস যে আপনি পিআর পেতে পারেন। অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু আমরা দেখেছি যে ইউকেতে দেখা যাচ্ছে যে স্পাউস নিয়ে স্টুডেন্ট যেতে পারছেন না, বা আরও বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনে এসেছে। সো কানাডার ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছিলাম, যদি কেউ ফ্যামিলি নিয়ে যেতে চায় সেক্ষেত্রে তার আসলে কী ধরনের সুযোগ আছে এই মুহূর্তে কানাডায়? কানাডা নিয়ে আসলে দের হ্যাজ বিন সাম রিসেন্ট চেঞ্জেস, বাট আপনি যদি মাস্টার্স স্টুডেন্ট হন, হ্যাঁ, আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন, বাট আপনাকে মনে করেন এনি কাইন্ড অফ পিএইচডি অথবা ডক্টরেট অথবা ইঞ্জিনিয়ারিং ফিল্ড, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আপনি যদি চান তাহলে আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন, এবং আপনার স্পাউস ওপেন ওয়ার্ক পারমিট পাবে। আর যারা পিআরের জন্য অ্যাপ্লাই করবেন তাহলে সে পেয়ের জন্য আপনি ওই যে আমি বললাম আপনার ল্যাঙ্গুয়েজটা আইএলটিএস থাকতে হবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, তখন আপনি পিএনপি অথবা এক্সপ্রেস এন্ট্রি এগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, এমনিতে আমরা একটু জানতে চাচ্ছিলাম স্পেসিফিক যদি আমরা বলি আর কি, আপনার এতদিনের দীর্ঘ অভিজ্ঞতা থেকে একজন কানাডিয়ান ভিসা যদি পেতে হয়, সেক্ষেত্রে আসলে তার সময়টা কতটুকু লাগে কানাডিয়ান ভিসার বাংলাদেশিদের জন্য? বাংলাদেশের জন্য আসলে আপনি যদি স্টুডেন্ট ভিসা যান সাধারণত 10 to 12 উইকস, আর ওয়ার্ক পারমিট অ্যাবাউট 16 to 20 উইকস। আর এক্সপ্রেস এন্ট্রির জন্য এটা ডিপেন্ড করে, আসলে আমাদের হচ্ছে ড্র হয়, সো ড্রটা আপনার কখন হচ্ছে, অন অ্যাভারেজ মিনিমাম 6 মান্থস। যারা আসলে কানাডাতে মুভ করতে চান তাদের জন্য আপনি তাদের আর্থিক বিষয়ে আসলে কী ধরনের ওপিনিয়ন দিতে চান? আপনারা যদি যান, আপনাকে মনে করেন আপনার ইটস ভেরি এক্সপেন্সিভ, এখন আপনাকে অ্যাটলিস্ট মিনিমাম 3-4 মাসের খরচ নিয়ে যেতে হবে, আপনার বাসা ভাড়া ইজ ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ। সো মনে করেন অনলাইন অ্যাভারেজ আপনি যদি 2 বেডরুমের একটা বাসা ভাড়া নিতে চান, আপনি অ্যাভারেজ মনে করেন $2,500। ওকে, হ্যাঁ, আপনি তো গিয়ে সঙ্গে সঙ্গে কাজ পাবেন না, অ্যাটলিস্ট মিনিমাম 6 মাসে আপনার থাকা খরচ নিয়ে যাওয়া উচিত আসলে। ওকে। আর একটা বিষয় হচ্ছে যারা আসলে ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, ভিজিট ভিসার জন্য যদি কেউ অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য আপনার কী পরামর্শ থাকবে? আসলে ভিজিট ভিসার জন্য আমি সবাইকে বলি, আপনারা বাংলাদেশে প্রচুর রং ইনফরমেশন থাকে, আপনারা ইউটিউবে দেখবেন যে বলে আপনাদেরকে ব্ল্যাঙ্ক পাসপোর্টে কানাডা ভিসা দিয়ে দিচ্ছে, এগুলো আসলে রং ইনফরমেশন। এবং একটা জিনিস সবাইকে বলি, আপনারা ইউটিউবে যেগুলো দেখবেন, ইউল নেভার সি আ লয়ার গিভিং ইউ অ্যাডভাইস, দিস আর অল ইউটিউবার্স অ্যান্ড ব্লগার্স, ওরা ওদের ভিউ বাড়ানোর জন্য করে। আপনাকে যে কোনো দেশেই যান, আপনাকে কয়েকটা কন্ডিশন থাকতে, আপনার একটা স্ট্রিক্ট ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে, আপনার ফাইন্যান্সিয়াল মিনস থাকতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আমরা এটাকে বলি টাইস টু দ্য হোম কান্ট্রি, যে আপনি ভিজিট ভিসার পর আপনাকে ফেরত আসবেন, অফিসারকে এটা কনভিন্স করতে হবে, 3টা শর্ত আপনাকে মানতেই হবে। ওরা তো ভিসা দিতে চায়, বাট দে ওয়ান্ট জেনুইন পিপল টু গো দেয়ার। অসংখ্য ধন্যবাদ খান ইমরুল চৌধুরীকে, আসলে তিনি আমাদেরকে যে সময় দিয়েছেন। আশা করছি যারা কানাডায় যেতে চান তাদের জন্য একটা অনেক জেনুইন ইনফরমেশনগুলো আপনারা পাবেন, অথেন্টিক ইনফরমেশনগুলো পাবেন। আরও অনেকবারই আমরা তার কাছ থেকে ইনফরমেশন নিয়েছি। তো এখন একটু আসলে জানতে চাচ্ছিলাম যে ওভারঅল যারা আসলে বাংলাদেশি আছেন তাদের উদ্দেশ্যে আমার প্রশ্নের বাইরে আসলে কোনো যদি পরামর্শ থাকে, সেই পরামর্শটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। আমি আসলে প্রত্যেকটা বাংলাদেশিকেই বলবো যে আপনারা অবশ্যই যারা দেশের বাইরে যেতে চান, আপনি যে দেশেই যেতে চান, ডাজন্ট হ্যাভ টু বি কানাডা, আপনি সেই দেশের ভাষাটা একটু শিখবেন আর নিজের স্কিল ডেভেলপ করবেন। স্কিল ডেভেলপ ছাড়া আপনার কিছু হবে না আসলে।
স্কিল ছাড়া আপনার কিছু করার পর যে দেশেই যান, আপনি তো ভিজিট ভিসা গেলেন, বেড়ালেন, চলে আসলেন, কিন্তু আপনি তো এক জায়গায় যখন যাবেন, আপনি যে কাজে খুঁজবেন, আপনাকে তো এমপ্লয়ারকে গিয়ে বলতে হবে আই নিড এ জব। আপনি সেটাই বলতে না পারেন, তাহলে আপনি কাজ পাবেন কীভাবে? আর আমি আরেকটা বিষয় এখানে যোগ করতে চাই। হুজুগই আসলে আমরা দেখি অনেকেই, যেটা বললেন যে অনেকেই অনেকের অমুকের ভিসা হয়ে গেছে, তমুকের ভিসা হয়ে গেছে, ব্ল্যাঙ্ক পাসপোর্টে হয়ে গেছে। আসলে এরকম অনেক কিছুই শুনবেন আসলে, কিন্তু আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, আপনার কেরিয়ার, আপনার ফ্যামিলি সব কিছু মিলিয়ে যারা আসলে একদম জেনুইন ইনফরমেশন দেবেন তাদের কাছেই আসলে আপনাদের যাওয়া উচিত বলে এটি আমরা ওপিনিয়ন দিচ্ছি। এবং আজকের যে সেশনটা আসলে মূলত এখানে কিন্তু টোটালি লিগ্যাল অ্যাডভাইস আমরা বলছি না, এটিকে বলছি জাস্ট যেহেতু আমি ইমরুল ভাইকে পেয়েছি সেই কারণে ওনার ওপিনিয়ন বা অভিমতটুকু আমরা জানছি, এটা কোনো অফিসিয়াল কোনো আসলে লিগ্যাল অ্যাডভাইস না, রাইট? তো ইমরুল ভাই একটু আজকে যে জায়গায় বসে কথা বলছি আপনার কাছে একটু সেই লোকেশনটা একটু শুনতে চাচ্ছি। আমাদের অফিসটা হচ্ছে গুলশান 1-এ, রোড নাম্বার 136, আর হাউস নাম্বার হচ্ছে 5A, এটা গ্রিন ক্যাসেল, এটার দোতলা ইউনিট 2A, আপরুট লিগেল অ্যান্ড ইমিগ্রেশন অফিসটা। জি, যারা একটু জানতে চান, এটা আসলে দুদিক দিয়ে এসে জব্বার টাওয়ারটা ক্রস করার পর এখানে প্রিমিয়াম ব্যাংক আছে, এটার গলি, অথবা অনেকে চিনেন গ্লোরিয়া জিন যে ক্যাফে, এটা ঠিক অপোজিটে গলিটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর যদি কেউ যোগাযোগ করতে চান ফোন করতে পারবেন, একটা নাম্বার, হটলাইন নাম্বার দিয়ে দিচ্ছি 0196909279। আজকে বিদায় নিচ্ছি। এরপরে যদি আপনাদের জানার কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আপনাদের কানাডার ইমিগ্রেশনের ক্ষেত্রে, কানাডায় যাওয়ার ক্ষেত্রে, আপনারা কমেন্টস করে জানাবেন। আমরা চেষ্টা করব খান ইমরুল চৌধুরীর কাছ থেকে আপনাদের যে জানার জন্যে, আপনাদের প্রশ্নের উত্তর জানার জন্যে। আগামী 3 সপ্তাহ খান ইমরুল চৌধুরী ঢাকায় অবস্থান করে তিনি পরামর্শ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ইমরুল ভাই। ধন্যবাদ, এবং ধন্যবাদ ভয়েস অফ সিলেটকে আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য।